শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদীর জরুরি বৈঠক। এবং সর্বশেষ থাকছে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা দিতে যাচ্ছে ছাত্র আন্দোলন। তারা বলছে ডক্টর ইউনূস হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান, আর তাকে নিয়েই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাবে। কারণ ডক্টর ইউনূসকে একজন স্বাধীন এবং ক্লিন ইমেজের মানুষ হিসাবেই ধরা হয়, যে কিনা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যে কিনা আন্তর্জাতিকভাবে নোবেল পুরস্কার প্রাপ্ত। এমনই একজন ব্যক্তিকে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে তাকে নতুন করে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হবে। আর এক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিবে, আবারও সেই আওয়ামী লীগ বিএনপির খেলা মেতে উঠবে, নাকি নতুন কোনো দল আবার আত্মপ্রকাশ করবে? সাধারণ জনতা থেকে সাধারণ সমাজ সবাই চায় নতুন দলের আত্মপ্রকাশ, নতুন একটি সরকার ব্যবস্থা যেখানে এই ধরনের দুর্নীতিবাজদের আর কোনো জায়গা হবে না। দুর্নীতিবাজরা প্রতিনিয়ত দেশকে শোষণ, নিপীড়ন, ধ্বংস করে চলেছে। সেটা এই সদ্য গত হওয়া আওয়ামী লীগ সরকার থেকে শুরু করে এর আগে বিগত বিএনপির সময়েও একই কাজ করা হয়েছে। প্রতিনিয়ত তারা দেশের জনগণ, দেশের সম্পদ নিয়ে ছিনিমিনি খেলেছে, দেশের সম্পদ লুটতরাজেই ব্যস্ত ছিল। তারা কখনোই দেশের উন্নয়ন চায়নি, তারা নিজেদের পকেট ভরতেই ব্যস্ত সব সময়, সেটা হোক আওয়ামী লীগ, হোক বিএনপি। এক্ষেত্রে অন্য কোনো তৃতীয় দল বা তৃতীয় শক্তির উত্থান এবং নতুনভাবে সরকার কাঠামো গঠন করা জরুরি হয়ে পড়েছে, যাতে করে দেশে আর কখনো দুর্নীতির ছিটে ফোঁটা পর্যন্ত না থাকে। একসময় মালয়েশিয়ার দিকে তাকানো যেতে পারে, যে মালয়েশিয়া একসময় দুর্নীতিগ্রস্ত ছিল, যার কারণে সেই দেশ পিছিয়ে ছিল এবং মালয়েশিয়া থেকে তখন বাংলাদেশে কাজকর্ম করতে আসতো। সেই মালয়েশিয়া দুর্নীতিটিকে না করে শক্ত হাতে প্রশাসন চালিয়ে আজ কোন পর্যায়ে গিয়েছে সেটা সারা বিশ্ব দেখেছে, সারা বাংলাদেশের মানুষ দেখেছে। ঠিক এমনই একটি সরকার ব্যবস্থা বাংলাদেশেও প্রয়োজন, যেখানে দুর্নীতি জিরো টলারেন্স থাকবে, দুর্নীতির কোনো সুযোগ থাকবে না কোথাও। না সরকারি দপ্তর থেকে শুরু করে মন্ত্রী এমপি পর্যায়ের কেউই দুর্নীতিতে তারা জড়িত হতে পারবে না, এমন সরকারই চায় ছাত্র আন্দোলন। আর এবার এটা করার একান্ত সময় এসে গেছে, আর আসলে পিছনে তাকানোর কোনো সময় নেই। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে, বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বর্তমান সময়ই উপযুক্ত সময়। এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আগামী কিছুদিনের ভিতরেই বাংলাদেশ উন্নয়নীয় রাষ্ট্রে পরিণত হবে বলেই আশা করা হচ্ছে। আর এক্ষেত্রে আপনারা কাকে সরকার প্রধান হিসাবে দেখতে চান সেটা অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। ছাত্র আন্দোলনের ব্যানারে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান করার ঘোষণা দেওয়া হয়েছে তার সঙ্গে কি আপনারা একমত, বা যদি আপনারা দ্বিমত থাকেন সেক্ষেত্রে কাকে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দেখতে চান সেটা কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে সোমবার সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না। পরে পরিবারের সদস্যসহ বোঝানোর পর পদত্যাগে রাজি হন। এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ 4 ঘন্টার একটি বিবরণ পাওয়া গেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছেছেন তিনি। সেখান থেকে তার যুক্তরাজ্য যাওয়ার সম্ভাবনা রয়েছে। দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে গত রবিবার দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানির ঘটনার পরেও
ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেনি শেখ হাসিনা। যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রবিবার রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন। তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে। তবে তিনি তা মানতে চাননি, বরং সোমবার থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন। ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল 9টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন। 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জামায়াত বড় হতে থাকে। বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে, সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাজোয়া যানে উঠে লাল রং দিয়ে দিচ্ছিলেন, সামরিক যানে পর্যন্ত উঠে পড়ছেন। এরপরেও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন, তারা তো ভালো করেছে। তখন আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এই রকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। ওই সময়ে শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয়, বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহেনার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহেনা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব অজিত জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তিনি তখন একটি ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য। ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় 45 মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এরপর ছোট বোন রেহেনাকে নিয়ে তেজগাঁওয়ের পুরানো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ উঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। জানা গেছে, হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের পর কিছুক্ষণ উড্ডয়ন করে, পরে আগরতলায় বিএসএফ এর একটি হেলিপ্যাডে অবতরণ করে। তারপর সেখান থেকে দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যমের খবর বের হয়েছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা নয়াদিল্লির কাছে গাজিয়াবাদে ভারতীয় সেনাবাহিনীর হিন্ডন বিমান ঘাঁটিতে দেশটির স্থানীয় সময় 5:36 অবতরণ করেন। ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে স্বাগত জানান। সেখান থেকে তিনি লন্ডনে যেতে পারেন বলে জানা গেছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন এ বছরের 11 জানুয়ারি। এর আগে 1996 সালে 7ম জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। 2001 সালের নির্বাচনে ভোটে বিএনপি জয়ী হলে আওয়ামী লীগ বিরোধী দলে যায়। তখন সংসদে বিরোধী দলীয় নেত্রী হন শেখ হাসিনা। এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। 5 বছর পর 2014 সালে একতরফা নির্বাচন করেন। তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন সংসদ সদস্য হন। এই নির্বাচনে অর্থাৎ 10ম সংসদ নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নেয়নি। শেখ হাসিনা ও তার জোট সঙ্গীরা মিলে সরকার গঠন করেন। 2018 সালে বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তিনি আবারও প্রধানমন্ত্রী হন। আগের রাতে ব্যালট সিল মারার ব্যাপক অভিযোগের কারণে ওই নির্বাচন রাতের ভোট নামে পরিচিতি পায়। আর চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নেয়নি। নিজ দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী করে ডামি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তিনি আবারও প্রধানমন্ত্রী হন। এই নির্বাচনকে বিরোধীরা ডামি নির্বাচন বলে আখ্যা দেন। এর 7 মাসের মধ্যে ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদীর জরুরি বৈঠক।
বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতে প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর দপ্তরের প্রিন্সিপাল সচিব পি.কে. মিশ্র রয় এর প্রধান রবি সিনহা এবং গোয়েন্দা বিভাগের পরিচালক তপন টেকা। বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি বিষয়ে মোদীকে অবহিত করা হয়। বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন। গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গিয়ে সাক্ষাৎ করেন হাসিনা এর সঙ্গে। তবে তিনি ভারতের ঠিক কোন জায়গায় অবস্থান করছেন অথবা তিনি সেখানে থাকবেন নাকি তৃতীয় কোনো দেশে যাবেন তা এখনও স্পষ্ট নয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে 4096 কিলোমিটার সীমান্ত। সোমবার সীমান্তে সতর্কতা জারি করেছে ভারত। বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। ডক্টর ইউনিসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসকে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার ভোররাতে এক ভিডিও বার্তায় এই চাওয়ার কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ডক্টর ইউনিসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিচ্ছেন তারা। এ বিষয়ে ডক্টর ইউনিসের সঙ্গে তাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষায় এই গুরু দায়িত্ব নিতেও রাজি হয়েছেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।